Chapter 19 Sealed Artifacts আমরা রক্ষক, কিন্তু একই সাথে একদল হতভাগা মানুষ যারা সবসময় বিপদ আর পাগলামির বিরুদ্ধে লড়াই করে চলেছি। বাইরের করিডোর বন্ধ, দেয়ালগুলো বরফের মতো ঠান্ডা, ঘরে উজ্জ্বল হলুদ আলো জ্বলছে। ডান স্মিথের কথাগুলো একের পর এক ক্লেইনের বুকে আঘাত করছিল। সে কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেলল। ক্লেইনকে চুপ করে থাকতে দেখে ডান মাথা নাড়িয়ে হাসল। খুব হতাশ হয়ে গেলে? বিয়ন্ডাররা তোমার কল্পনার মতো না। আমরা সবসময় বিপদের পাশ ঘেঁষেই হাঁটি। কিছু পেতে হলে কিছু দিতে হয়। ক্লেইন ধাক্কাটা সামলে নিয়ে কাঁপা গলায় বলল, সত্যি বলতে একজন বিয়ন্ডার হওয়ার মধ্যে যে এত লুকানো হুমকি থাকতে পারে, সেই জৌলুস, সেই অস্বাভাবিকতা, সেই অদ্ভুত শক্তি, এটা সে কখনো ভাবেনি। হয়তো সে শুধু বর্ণনা শুনেছিল, নিজের চোখে দেখেনি। আর তার উপর একটা অদ্ভুত ঘটনায় সে ইতিমধ্যেই জড়িয়ে পড়েছিল। ক্লেইন তার ভয়, অস্থিরতা, চিন্তা আর উদ্বেগ দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এলো। তবে পিছিয়ে যাওয়ার চিন্তাটা মন থেকে যাচ্ছিলই না। সেটা ঘুরঘুর করতে লাগল। মন্দ না, বেশ পরিণত আর বুদ্ধিমানের মতো। ডান কফির শেষ চুমুকটা দিয়ে বলল, আর একটা কথা, বিয়ন্ডাররা তোমার ধারণার মতো শক্তিশালীও না, বিশেষত যারা লো সিকোয়েন্স। হে, ভাবো একবার সবচেয়ে উঁচু গ্রেড বোঝাতে এক ব্যবহার করা হয়, আর সবচেয়ে নিচু বোঝাতে নয়। এটা কি স্বাভাবিক মনে হয়? আমরা সাধারণত যাদের লো সিকোয়েন্স বলি, তারা আসলে নিচু গ্রেড সিকোয়েন্স চেনের একদম শুরুর দিক। যাই হোক, কোথায় ছিলাম? হ্যাঁ, বিয়ন্ডাররা তোমার ভাবনার মতো শক্তিশালী না। একজন লো সিকোয়েন্স বিয়ন্ডার বন্দুকের গুলির সামনে দাঁড়াতে পারে না, কামানের কথা বাদই দাও। তারা শুধু অস্ত্রের চেয়ে বেশি রহস্যময় আর ঠেকানো কঠিন। ভবিষ্যতে যদি বিয়ন্ডার হওয়ার সুযোগ পাও, আজকের কথা মাথায় রেখো। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিও না। ক্লেইন নিজেকে নিয়ে একটু হাসল। কখন সেই সুযোগ আসবে সেটাই তো জানি না। সে মনে মনে ভাবল, সুযোগ এলে সে ছাড়বে না। ভুল পোষণ নেওয়া বা নিজের সিকোয়েন্সের চেয়ে উঁচু পোষণ নেওয়ার বিপদ এড়ানো সম্ভব। আসল বিপদ হল পোষণের সূক্ষ্ম প্রভাব আর উন্নত দৃষ্টিশ্রবণ শক্তির কারণে যা ঘটতে পারে। আগেরটার জন্য আগের প্রজন্মের অভিজ্ঞতা কাজে লাগানো যায়। তাড়াহুড়া না করে ধীরে ধীরে শক্তি আয়ত্তে আনলে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা অনেক কম। তাছাড়া এখন যে সমস্যায় পড়েছে সেটাও সামলাতে হবে। মিস্টিসিজমের সারাংশ বুঝতে হবে, নিজের জগতে ফিরে যাওয়ার পথ খুঁজতে হবে। এগুলোই প্রথম পদক্ষেপ নেওয়ার আসল কারণ। উঁচু সিকোয়েন্সের দরকার নেই। নিয়ন্ত্রণ হারানোর ভয় থাকলে এগিয়ে যাওয়া বাদ দেওয়া যাবে। যে সিকোয়েন্সে আছে সেখানেই থেকে জ্ঞান দিয়ে বাড়ি ফেরার পথ বের করা যাবে। ঝুঁকির কথা আর বলার দরকার নেই। সেদিন লাক এনহ্যান্সমেন্ট রিচুয়াল করতে গিয়ে সে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। মাথা ফাটিয়ে দেওয়া ফিসফিসানি আজও তার মনে তাজা। বিয়ন্ডার না হলেও সেগুলো থেকে রেহাই পাওয়া যেত না, তাই নিজেকে রক্ষা করার শক্তি অর্জন করাই ভালো। এসব ভাবতে ভাবতে ক্লেইন বুঝল, লাভটা স্পষ্টতই ক্ষতির চেয়ে বেশি। পিছিয়ে যাওয়ার ইচ্ছেটা প্রায় মিলিয়ে গেল। ডান আবার পাইপটা তুলে নিল। তার ধূসর চোখে হাসির আভা। এ ব্যাপারে সঠিক উত্তর দিতে পারব না। বিয়ন্ডার হতে হলে প্রথমে যথেষ্ট অবদান রাখতে হবে। হয়তো কাল বা পরশু তুমি কোনো গুরুত্বপূর্ণ প্রাচীন নথি পড়ে দিতে পারবে। হয়তো আমাদের কোনো মামলায় মূল্যবান ধারণা দিতে পারবে। দ্বিতীয়ত, উপরওয়ালাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কেউ নিশ্চিত বলতে পারে না। যাই হোক, বিয়ন্ডার সম্পর্কে এখন তোমার মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। ভবিষ্যতে তাড়াহুড়া করবে না। এবার আমাদের নাইট হক্স দলের সাধারণ কাজকর্মের সাথে পরিচয় করিয়ে দিই। সে উঠে দরজার দিকে হাঁটল। চাইনিজ গেটের বিপরীত দিকে আঙুল তুলে বলল, আমাদের একজন অ্যাকাউন্ট্যান্ট আছে, আর একজন আছে যে দরকারি জিনিস কেনাকাটা করে আর চার্চ আর পুলিশ বিভাগ থেকে আসা সরঞ্জাম সংগ্রহ করে, পাশাপাশি ক্যারেজ চালানোর কাজও করে। এরা প্রফেশনাল, তাই শিফট করতে হয় না। সপ্তাহান্তে বিশ্রাম পায়। বাকি তিনজন সাধারণ কর্মী, রোজান, ব্রেট আর বুড়ো নীল। তাদের কাজ হল দর্শনার্থীদের দেখাশোনা, ঘর পরিষ্কার, মামলার ফাইল আর মালপত্রের তালিকা লেখা। আর আমরি, স্টোর রুম আর আর্কাইভস পাহারা দেওয়া, কেউ ঢুকলে বা কিছু নিলে বা ফেরত দিলে কড়াকড়িভাবে রেজিস্ট্রেশন করা। প্রত্যেকে রবিবার ছাড়া সপ্তাহে একদিন ছুটি পায়। রাতের শিফট আর ছুটির দিন নিজেদের মধ্যে ঠিক করে নেয়। তাহলে আমার কাজও কি রোজান আর বাকিদের মতো? ক্লেইন বিয়ন্ডারের চিন্তা সরিয়ে রেখে নিজের দায়িত্ব সম্পর্কে জানতে চাইল। না, তোমার সেটা লাগবে না। তুমি প্রফেশনাল। ডান হেসে বলল, তোমার এখন দুটো কাজ। প্রথম, প্রতিদিন সকালে বা বিকেলে বাইরে একটু হাঁটতে যাবে। ওয়েলচের জায়গা থেকে তোমার বাড়ি পর্যন্ত যে রাস্তাগুলো যায় সেগুলোতে মনোযোগ দেবে। কি? ক্লেইন হতবুদ্ধি হয়ে গেল। এটা কেমন কাজ? এটাই কি প্রফেশনাল কাজ? ডান কালো ট্রেঞ্চ কোটের পকেটে হাত ঢুকিয়ে বলল, তুমি স্মৃতি হারিয়েছ বলে নিশ্চিত হলে আমরা ওয়েলচ আর নায়ার মামলা বন্ধ করব। একইভাবে অ্যান্টিগোনাস পরিবারের সেই ডায়েরিটাও পুরোপুরি গায়েব। আমাদের ধারণা তুমি সেটা নিয়ে এসেছিলে। বাড়ি ফেরার পথে কোথাও লুকিয়ে রেখেছিলে, তাই তোমার বাড়িতে কোনো সূত্র মেলেনি।
সম্ভবত এ কারণেই তুমি বাড়িতে ছিলে না, বাড়িতে ফিরে আত্মহত্যার চেষ্টা করেছিলে। রহস্যজনকভাবে প্রভাবিত হওয়ায় তুমি সেই স্মৃতি ভুলে গেছ ঠিকই, কিন্তু মানুষের মন আর মস্তিষ্ক অদ্ভুত জিনিস, সেখানে কিছু চিহ্ন থেকে যেতে পারে। ডেলি তার মিডিয়ামের ক্ষমতায় সেটা বের করতে পারেনি, তার মানে এই না যে সেটা নেই। হয়তো কোনো পরিচিত গুরুত্বপূর্ণ জায়গায় গেলে তোমার ডেজা ভিউ মনে হবে। আমরা সেটাই চাই। বুঝলাম, ক্লেইন বিষয়টা ধরতে পারল। নাইট হক্সদের ডায়েরির অবস্থান নিয়ে অনুমানটা আসলে বেশ যুক্তিসঙ্গত। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের মধ্যে বেঁচে আছে একমাত্র সে। শুধু তারই সময় আর কারণ ছিল ডায়েরি সরিয়ে লুকানোর। এভাবে ডায়েরি খুঁজে পেলে তুমি বিয়ন্ডার হওয়ার জন্য যথেষ্ট অবদান রাখবে। ডানের কথায় উৎসাহ ছিল, আর পরোক্ষভাবে ডায়েরির গুরুত্বটাও বোঝা গেল। আশা করি। ক্লেইন মাথা নাড়ল। ডান প্রসঙ্গ বদলাল। দ্বিতীয়ত, সপ্তাহে একদিন ছুটি পাবে। এখনকার জন্য তুমি নিজেই ঠিক করো কোনো দিন। বাইরে না গেলে আর্মারিতে গিয়ে সাহিত্য আর ধর্মীয় বই পড়বে। এটা একজন প্রফেশনাল ঐতিহাসিকের কাজ। সব শেষ হলে বুড়ো নীলদের সাথে শিফট নেওয়া শুরু করতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ক্লেইন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এটা তো খুব একটা কঠিন না। এই মুহূর্তে ডান আধা ঘুরে 7টা পবিত্র প্রতীক খোদাই করা কালো বাইরে খোলা দরজাটার দিকে আঙুল তুলল। এটা চ্যানিস গেট। এর নাম আধুনিক নাইটহক্স ব্যবস্থার স্রষ্টা আর্চবিশপ চ্যানিসের নামে। প্রতিটা বড় শহরের সেন্ট্রাল ক্যাথিড্রালের নিচে একটা করে আছে। আনুষ্ঠানিক নাইটহক সদস্যরা পালা করে এটা পাহারা দেয়। ভেতরে চার্চের পাঠানো অন্তত 2 জন কিপার থাকে, সাথে অসংখ্য ফাঁদ। যে কোনো পরিস্থিতিতে এর কাছে যাবে না, গেলে বিপদ নিশ্চিত। শুনেই ভয় লাগছে। ক্লেইন সত্যিকারের অনুভূতি প্রকাশ করল। ভেতরটা কয়েকটা জোনে ভাগ করা। সেখানে কিছু সিকোয়েন্সের পোষণ ফর্মুলা আর ম্যাজিক্যাল উপকরণ রাখা আছে। ধর্মদ্রোহী, বিকৃত মানুষ, গুপ্তচর আর গোপন সংগঠনের সদস্যদের সাময়িকভাবেও রাখা হয়। হে, শেষ পর্যন্ত সবাইকেই হোলি ক্যাথিড্রালে পাঠানো হয়। হোলি ক্যাথিড্রাল? কিংডমের উত্তরে উইন্টার কাউন্টিতে চার্চ অফ এভানাইটের সদর দফতর, ক্যাথিড্রাল অফ সেরেনিটি। ক্লেইন হালকা মাথা নাড়ল, যেন ভাবছে। এছাড়া ভেতরে সব ধরনের গোপন নথি আর রেকর্ড আছে। ক্লিয়ারেন্স বাড়লে হয়তো পড়ার সুযোগ পাবে। ডান একটু থামল, তারপর যোগ করল, চাইনিজ গেটের পেছনে বেসমেন্টে সিল্ড আর্টিফ্যাক্টস আছে। সিল্ড আর্টিফ্যাক্টস? ক্লেইন শব্দটা নিয়ে ভাবল। এটা কোনো বিশেষ পরিভাষা মনে হচ্ছে। আমরা যে এক্সট্রাঅর্ডিনারি জিনিসগুলো সংগ্রহ করি সেগুলোর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ম্যাজিক্যাল। ভুল হাতে পড়লে ব্যাপক ধ্বংস হতে পারে। তাই কঠোর গোপনীয়তায় রাখতে হয়, সতর্কভাবে নজর রাখতে হয়। এমনকি আমরাও বিশেষ পরিস্থিতিতেই সেগুলো ব্যবহার করতে পারি। তাছাড়া ডান একটু থামল। তাছাড়া ভেতরে কিছু জিনিস আছে যেগুলো খুবই অদ্ভুত। সেগুলোর মধ্যে একটা জীবন্ত ভাব আছে, কিপারদের প্রলুব্ধ করতে পারে, আশেপাশে প্রভাব ফেলে, পালানোর চেষ্টা করে বিপর্যয় ঘটাতে পারে। তাই কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। কি রোমাঞ্চকর! ক্লেইন বিস্ময়ের সাথে বলল। নাইটহক্স সদর দফতর এই সিল্ড আর্টিফ্যাক্টসগুলোকে 4টা গ্রেডে ভাগ করেছে। গ্রেড 0 মানে এক্সট্রিমলি ডেঞ্জারাস। এগুলো সর্বোচ্চ গুরুত্বের আর সর্বোচ্চ গোপনীয়তার। এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা, ছড়ানো, বর্ণনা করা বা গুপ্তচর বৃত্তি করা সম্পূর্ণ নিষেধ। শুধু হোলি ক্যাথিড্রালের বেসমেন্টে সিল করে রাখা যাবে। ডান বিস্তারিত বলতে লাগল। গ্রেড 1 মানে হাইলি ডেঞ্জারাস, সীমিতভাবে ব্যবহার করা যায়। এটা দেখতে হলে ডায়োসেসান বিশপ বা নাইটহক্স ডিকেন বা তার উপরে হতে হবে। ব্যাকল্যান্ডের মতো ডায়োসিস সদর দফতরের সেন্ট্রাল ক্যাথিড্রালে 1 থেকে 2টো রাখা যাবে। বাকিগুলো হোলি ক্যাথিড্রালে দেওয়া হয়। গ্রেড 2 মানে ডেঞ্জারাস, সাবধানে আর পরিমিতভাবে ব্যবহার করা যায়। বিশপ বা নাইটহক্স দলের ক্যাপ্টেন বা তার উপরের ক্লিয়ারেন্স দরকার। বিভিন্ন শহরের সেন্ট্রাল ক্যাথিড্রালগুলোতে 3 থেকে 5টা রাখা যাবে। বাকিগুলো হোলি ক্যাথিড্রাল বা ডায়োসিস সদর দফতরে জমা দিতে হবে। গ্রেড 3 মানে কনসিডারেবলি ডেঞ্জারাস, সাবধানে ব্যবহার করতে হবে। 3 বা তার বেশি মানুষের দরকার এমন অপারেশন এই শুধু রিকোয়েস্ট করা যাবে। এটা দেখতে হলে নাইটহক্সের আনুষ্ঠানিক সদস্য হতে হবে। ভবিষ্যতে তুমি সংশ্লিষ্ট নথিপত্র দেখবে, সংখ্যা দেখলেই বুঝতে পারবে। যেমন 2125 মানে সেটা ডেঞ্জারাস গ্রেড এর সিল্ড আর্টিফ্যাক্ট নম্বর 125। বলতে বলতে ডান হঠাৎ ঘুরে নিজের ঘরে চলে গেল। ড্রয়ারের নিচ থেকে একটা কাগজ বের করল। এটাও দেখো, 3 বছর আগে একজন নতুন নিয়োগ পাওয়া আর্চবিশপ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কোনো কারণ ছাড়াই সব সুরক্ষা ভেদ করে একটা গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট নিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে। এই ছবিটা মনে রাখো। দেখা পেলে সতর্ক করা বা বিরক্ত করার দরকার নেই। সাথে সাথে ফিরে এসে জানাবে, না হলে ডিউটিতে মরার সম্ভাবনা 1000%। কি? ক্লেইন কাগজটা হাতে নিল। কোনো শিরোনাম নেই, শুধু একটা কালো সাদা ছবি আর কয়েক লাইন কথা। এন্স জ্যাঙ্গুয়েল, পুরুষ, 40 বছর বয়স, সাবেক আর্চবিশপ,
একজন গেটকিপার যে পদোন্নতিতে ব্যর্থ হয়ে শয়তানের প্ররোচনায় দুর্নীতিগ্রস্ত হয়েছে। সিল্ড আর্টিফ্যাক্ট 008 নিয়ে পালিয়েছে। বিশেষ বৈশিষ্ট্য হল, ছবিতে ইন্স জ্যাংউইলকে দেখা যাচ্ছিল গায়ে দুই পাশে বোতাম লাগানো সম্পূর্ণ কালো পাদ্রির পোশাক, মাথায় নরম টুপি, চুল গাঢ় সোনালি, চোখের মণি এতটাই নীল যে প্রায় কালো দেখাচ্ছে, নাক উঁচু, ঠোঁট শক্ত করে বোজা, মুখের গড়ন ক্লাসিক ভাস্কর্যের মতো কোনো বলিরেখা নেই। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়, একটা চোখ অন্ধ। দুর্নীতিগ্রস্ত লোকটার বর্ণনা এত বিস্তারিত, অথচ সিল্ড আর্টিফ্যাক্ট সম্পর্কে শুধু কোড নেমটাই আছে। ক্লেন সরাসরি প্রথম ধারণাটা বলল, তাই তো এটা সর্বোচ্চ ক্লিয়ারেন্সের। সিল্ড আর্টিফ্যাক্ট 008-এর খোঁজ শুধু মুখে মুখে দেওয়া হয়, কখনো লেখা হয় না। তাতেও বর্ণনা খুব কম হবে। ডান একটা দীর্ঘশ্বাস ফেলল। 008 দেখতে সাধারণ একটা কুইলের মতো, কিন্তু লিখতে কালি লাগে না, এটুকুই। ডান বিষয়টা টানল না। কালো ট্রেঞ্চ কোটে লাগানো সোনালি চেন টেনে একই রঙের একটা চমৎকার পকেট ওয়াচ বের করল। খুলে এক ঝলক দেখে বাইরের দিকে আঙুল তুলল। দরকারি সব বলা হয়ে গেছে, আলমারিতে যাও, বুড়ো নীলকে খোঁজো। তোমাকে যে বইগুলো পড়তে হবে সেগুলো সাজিয়ে দিতে বলো তাকে। সে সাধারণ কোনো ক্লার্ক না, এককালে আনুষ্ঠানিক সদস্য ছিল, কিন্তু বয়সের কারণে পদোন্নতি নিতে পারেনি। স্বাস্থ্য ভালো না, তাই মাঠের কাজ করা আর সম্ভব না। কিন্তু সে ইন্টারনাল কিপার হতেও চায় না, বাড়িতে বসে থাকতেও চায় না। বই আর রেকর্ডের মাঝে থাকতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে।